প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। প্রেতপুর চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ তোমাদের শোনাতে চলেছি 26 দিনের একটি ঘটনা। আশা করছি তোমরা অনেকেই এই নামের সাথে আগে থেকেই পরিচিত, তাই আর কিছু বিস্তারিত এখানে বলছি না। ততক্ষণ তোমরা ঘটনাটি শোনো। আজ আমার সাথে ভয়েসে আছে প্রত্যয় আর প্রমিলা। আজকের ঘটনাটি পাঠিয়েছে আশিক মাহমুদ। আর ঘটনায় যাবার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি, ঘটনাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা আমাকে ঘটনা পাঠাতে চাইলে আমাকে সরাসরি মেল করতে পারো প্রেতপুরের অফিসিয়াল মেলে prethpur.official@gmail.com। আর ঘটনা পাঠানোর জন্য ইমেল আইডি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। চলো তাহলে আমরা এবার 24 নম্বর এপিসোড শুরু করছি। সেই দিন দুপুরে খাবার খাওয়ার সময় ছোট বোনটাকে মজার ছলে 26 বলাতে বাবা রেগে মেগে ঝাড়ি মেরে বলেন, এইসব ল্যাঙ্গুয়েজ কোত্থেকে শিখেছো তুমি? খবিশের মানে জানো? আর কখনো যেন সব বলবে না, আমি যেন সব কোনোদিন না শুনি। বাবাকে হঠাৎ করে এভাবে চড়াও হতে দেখে আমার গলায় ভাত আটকে গেল। দ্রুত হাতে মা জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বাবাকে খানিকটা বকার ভঙ্গিতে বলেন, তুমিও না সব কিছুতেই বাড়াবাড়ি। ও কি আর অত শত ভেবে বলেছে নাকি? রূপাকে তো মাঝে মধ্যেই এটা ওটা বলে খেপায়। তারপর বাবা গম্ভীর মুখে বলে, তারপরেও এসব বলবে না। খবিশ কোনো সাধারণ জিনিস নয় যে কোনো মজার ছলে কোনো মানুষকে সম্বোধন করবে তুমি। জল খাওয়ার পর নিজেকে একটু প্রকৃতিস্থ করে নিয়ে বললাম, বাবা আমি রূপাকে কোনো কিছু খারাপ ভেবে বলিনি। আচ্ছা খাবিসের মানেটা কি গো? বাবা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, তারপর বলল, যেটার মানেই জানো না সেটা আরেকজনকে বলো কিভাবে? খবিশ কোনো সাধারণ জিনিস নয়। এটা শয়তান জগতের একটা ভয়ঙ্কর জিনের নাম, যারা মূলত বাথরুমের পিছনে, হাসপাতালের ভাগাড় সহ পচা দুর্গন্ধ নোংরা জায়গায় বাস করে আর সেখানকার খাবার খায়। একজন শিক্ষিত ভদ্রঘরের সন্তান হয়ে এসব অরুচিকর ভাষা কোত্থেকে শিখেছো তুমি? মা বাবাকে আবার ধমকের সুরে বলল, থামবে তুমি? ছেলেটাকে কি একটু শান্তিতে খেতেও দেবে না? খোকা এখন চুপচাপ খেয়ে নে। মায়ের বকা খেয়ে বাবা আর কিছু বলল না তখনকার মতো। তবে আমার মনে একটা খচখচানি থেকেই গেল। আসলে কি 26 কোনো শয়তানের নাম? আমি তো এতদিন এটা রূপক অর্থে অনেককেই বলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিকালে টিউশনির জন্য বার হতে যাব এমন সময় মা এসে বলল, খোকা একটু পর আমরা সবাই তোর মামা বাড়ি যাব, তুইও চল। আমি টিউশনির বাহানা দেখিয়ে তাদেরকে যেতে বলে বেরিয়ে যাওয়া ধরলে মা আবার বলল, আজকে আমরা নাও আসতে পারি, তোর মামা আগামীকাল ভোরে চলে যাবে। আমরা যদি না আসি তাহলে ফ্রিজে খাবার রাখা থাকবে, বাড়ি ফিরে রাতে একটু গরম করে খেয়ে নিস, কেমন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর জানিয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। টিউশনি শেষ করে আরও একটা কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেল। সন্ধ্যার সময় মা কল করে জানিয়ে দিয়েছিল তারা সেদিন আর ফিরবে না। আমি যেন ফ্রিজের খাবারটা গরম করে রাতে খেয়ে নিই। অন্যদিন সন্ধ্যায় বাড়ি ফিরলেও
সেদিন একটু ইচ্ছা করেই দেরিতে ফিরলাম। খালি বাড়ি, একা একা কি করব? স্ট্রিট ফুড খেয়ে পেট ভরাই ছিল। কাজেই রাতে বাড়ি ফিরে আর ফ্রিজের খাবার গরম করতে লাগলো না। রাত তখন 9টা বাজে। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে কিছুক্ষণ মোবাইল টিপে তারপর ঘুমিয়েই পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। ঘুমের ভেতরে বিশ্রী একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল আবার। স্বপ্নে দেখলাম আমার ছোট বোন রূপা আমার বাড়ি থেকে খানিকটা দূরে যেই ভাগাড়টা আছে সেখানে হাত পা ছড়িয়ে বসে আছে। রূপাকে ওইভাবে বসে থাকতে দেখে ছুটে গেলাম সেদিকে। তারপর দেখলাম সে দুহাতে একটা বার্গার চেপে ধরে ক্ষুধার্ত হায়নার মতো গোগ্রাসে খেয়ে যাচ্ছে। ওই বার্গারটা থেকে একটা বেশি রকমের পচা দুর্গন্ধ ভেসে আসছে নাকে, মাছিতে ভিন ভিন করছে। দৃশ্যটা দেখে গা গুলিয়ে উঠেছিল আমার। রূপাকে এমন বাসি খাবার খেতে দেখে রেগে মেগে ওর হাত থেকে বার্গারটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিতেই রূপা যেন আরও হিংস্র হয়ে উঠল। তারপর কিছু বুঝে ওঠার আগেই আমার হাতটা খপ করে ধরে ওর দাঁত কপাটি সজোরে বসিয়ে দিয়ে খানিকটা মাংস খুবলে নিয়ে বিশ্রী একটা হাসি হেসে বলল, তোর এত বড় সাহস আমার মুখ থেকে খাবার কেড়ে নিস? আমার অনেক খিদে, খাবার দে, নয়তো তোকে খাবো। ঘুম ভেঙে দেখি পুরো শরীর ঘামে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। বুকটা রীতিমতো হাঁপুড়ের মতো ওঠানামা করছে। বিছানায় উঠে বসে ডান হাতটা চেক করে নিলাম। না, সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু গা গুলাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে। বিছানা ছেড়ে জোর পায়ে বাথরুমে গিয়ে হড়হড় করে বুক দিয়ে বমি করার পর খানিকটা স্বস্তি মিলল। বমি করার পর বেসিন থেকে মুখ তুলতেই বুকটা কেঁপে উঠল আমার। বাথরুমের ভেন্টিলেটরের ওপাশে একজোড়া জ্বলন্ত চোখ অন্ধকারে আমাকে দাঁড়িয়ে দেখছে। সামনের আয়নায় সেই চোখজোড়া দৃশ্যমান হয়ে উঠেছে। চমকে উঠে ঘুরে দাঁড়ালাম পেছনে, কিন্তু কোথায়? ভেন্টিলেটরের ওপাশটা পুরো ফাঁকা। এক রাস গাঢ় অন্ধকার ছাড়া আর কিছুই নেই। চোখের ভ্রম বলে নিজেকে বুঝিয়ে দিয়ে চোখে মুখে ঠান্ডা জলের ছেটা মেরে তোয়ালেটা দিয়ে মুখ মুছতে মুছতে গিয়ে মনে হলো ঘাড়ের কাছে কেউ একজন গভীর সন্তর্পণে এসে দাঁড়িয়েছে। তার গরম নিঃশ্বাস আমার কাঁধে এসে পড়ছে। মুখের ওপর থেকে তোয়ালেটা সরিয়ে ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালাম। না, কেউ নেই। বাথরুমের ভেতরে আবার কে আসবে এত রাতে? নিজের এই নির্বুদ্ধিতার জন্য খানিকটা হাসি পেল এবার। তোয়ালেটা আবার যথাস্থানে রেখে বাথরুম থেকে বেরিয়ে বিছানায় গিয়ে বসলাম। কেমন একটা অস্বস্তি বোধ লাগছে নিজের ভিতরেই। ঘরের চারপাশের আবহাওয়া খানিকটা অস্বাভাবিক মনে হচ্ছে। এমনটা তো আগে কখনো হয়নি। উঠে গিয়ে ফ্যানের স্পিড খানিকটা বাড়িয়ে দিয়ে তারপর বিছানায় শুয়ে পড়লাম আবার। ঘরের বাল্ব জ্বলছে, ফ্যান ঘুরছে, তারপরেও অস্বস্তি বোধটা দূর হচ্ছে না। একটা বার কি মাকে ডাকবো? আমি জানতাম মা মাথায় হাত বুলিয়ে দিলে ঠিক ঘুম চলে আসতো। কথাগুলো ভাবতে ভাবতে দেওয়ালে রাখা ঘড়িটার দিকে তাকালাম একবার। ঘড়িতে তখন সময় রাত 2টো। এত রাতে মাকে ডাকাটা কি ঠিক হবে? নিজের অবচেতন মন ঠিক বেঠিকের তোয়াক্কা না করে বলে উঠল,
যা মাকে গিয়ে ডাক দে। বিছানা ছেড়ে উঠে ঘর ছেড়ে বেরিয়ে বাবা মা যে ঘরটায় থাকতো সেদিকে গিয়ে গেলাম। কয়েক পা এগিয়ে যেতেই কানে একটা শব্দ ভেসে এলো, খসখস কচমট কটমট শব্দ। অনেকটা ওই চিপসের প্যাকেট খুললে যেমনটা হয়। থমকে দাঁড়িয়ে গেলাম এবার। তারপর কান দুটি সজাগ করে ভেসে আসা শব্দের উৎস খোঁজার চেষ্টা করলাম। আওয়াজটা ওই রান্নাঘর থেকে ভেসে আসছে, কিন্তু এত রাতে রান্নাঘরে আবার কে কি খাচ্ছে? নিশ্চয়ই পাশের বাড়ির বিড়ালটা জানলা খোলা পেয়ে ঢুকে পড়েছে। বাবা মায়ের ঘর উপেক্ষা করে এবার রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। এক পা করে যতই এগিয়ে যাচ্ছি আওয়াজটা ততই জোরালো হচ্ছে আরো। ধীরে ধীরে এগিয়ে গিয়ে রান্নাঘরের দোরগোড়ায় দাঁড়াতেই যা দেখলাম, রান্নাঘরের এক কোণে রূপা দাঁড়িয়ে আছে, খানিকটা ঝুঁকে পড়ে রান্নাঘরের কোনায় রাখা ময়লার বালতিটাতে কিছু একটা খুঁজছে সে। 7-5 না ভেবে এগিয়ে গেলাম রূপার দিকে। তারপর রূপার কাঁধে হাত দিয়ে বলি, কি রে, এত রাতে রান্নাঘরে কি করছিস তুই? রূপা কোনো উত্তর করল না। তার মুখ থেকে খসখস একটা শব্দ বার হচ্ছে, মনে হচ্ছিল কিছু একটা খাচ্ছে সে। কিন্তু এই নোংরা ফেলা বালতির সামনে দাঁড়িয়ে সে কি এমন খাচ্ছে? দু হাত দিয়ে জোর করে রূপাকে এবার নিজের দিকে ঘুরিয়ে নিতেই ভয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। রূপার হাতে একটা নীল রঙের পলিথিন, আর সেই পলিথিনের ভিতরে মাছের ইঁটো, কাঁটা, আঁশ আর দুপুরের আহারের পর বেঁচে যাওয়া সেই খাবারের উচ্ছিষ্ট আছে। রূপা সেগুলোই কোগ্রাসে খাচ্ছে। দৃশ্যটা দেখে আঁতকে উঠলাম আমি। বললাম, এই রূপা, এগুলো কেন খাচ্ছিস? কি হয়েছে তোর? রূপা কোনো উত্তর করল না। পলিথিনের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে সেগুলো ভক্ষণ করতে লাগলো আর তৃপ্তি সহকারে। রূপার খাওয়া দেখে আমার আবার গা গুলিয়ে উঠল। রূপাকে এই মুহূর্তে আমার মোটেও স্বাভাবিক লাগছিল না। একটু আগের দেখা সেই দুঃস্বপ্নটা যেন সশরীরে এসে দাঁড়িয়েছে বাস্তবে। রান্নাঘর থেকে বেরিয়ে সোজা বাবা মায়ের ঘরের সামনে গিয়ে কতবার দরজায় টোকা মারার পর মনে হলো বাবা মা তো কেউ বাড়িতে নেই, তারা তো বিকালে মামার বাড়ি গিয়েছে, এমনকি রূপাও। তাহলে এইমাত্র রান্নাঘরে যাকে দেখলাম, কে সে? কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ভয় জড়ানো ঠান্ডা স্রোত খেলে গেল। হাত পা ঠক ঠক করে কাঁপছে রীতিমতো। দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেব সেই শক্তিটুকুও বোধহয় নেই। ভয়ে তটস্থ হয়ে বাবা মায়ের ঘরের দরজার কাছ থেকে ঘুরে দাঁড়াতেই দেখলাম রূপা রান্নাঘর ছেড়ে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। ওর ঠোঁটে অজস্র মাছি ভিন ভিন করছে, চোখগুলো অসম্ভব রকমের লাল। সম্পূর্ণ অচেনা ভয়ঙ্কর এক মানবী এসে উপস্থিত হয়েছে আমার সামনে। কেন জানি মনে হলো এই চোখ জোড়াই তো একটু আগেই বাথরুমের আয়নায় দেখেছিলাম আমি। আতঙ্কে বাকশক্তি হারিয়ে গেছে আমার। নির্বাক নিশ্চল হয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছি রূপার দিকে তাকিয়ে। রূপার ঠোঁট জুড়ে একটা বাঁকা হাসি খেলে বেড়াচ্ছে। ঠোঁটের নিচে লেগে থাকা মাছের আঁশ জিহ্বা দিয়ে চেটে চেটে ধীর পায়ে এগিয়ে আস্তে আস্তে বলল, কি হলো?
ভয় পাচ্ছিস কেন? আমাকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার অনেক খিদে পেয়েছে, খাবার দে। মুখ দিয়ে কোনো উত্তর বেরোলো না আমার। সব কথা যেন কণ্ঠনালীর নিম্নদেশে এসে আটকে গিয়েছে। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম আমি। রূপা ধীর পায়ে আরও কাছে এগিয়ে আসতে লাগলো আমার। ওর চোখে মুখে হিংস্র ভাবটা আরও প্রবলভাবে ফুটে উঠেছে। পুরো বাড়িটা কেমন একটা বিশ্রী গন্ধে ভরে উঠেছে। রূপা এগিয়ে আস্তে আস্তে ঘ্যার ঘ্যারে কণ্ঠস্বরে বলে উঠল, এতদিন যে কথায় কথায় আমাকে ডাকতিস, এই যে আমি এসে গিয়েছি। এখন আমায় খুশি কর। আমার অনেক খিদে, ভাগাড়ের খাবার খেয়ে যে পেট ভরে না আমার। দে খাবার দে আমায়, নয়তো তোকে খেয়ে খিদে মেটাবো। কথাগুলো বলে রূপা বীভৎস শব্দ করে খিলখিলিয়ে হেসে উঠল। সেই হাসি পার্থিব জগতের কোনো মানুষের হাসি হতেই পারে না। যেন নরকের গহ্বর থেকে উঠে আসা বিভীষিকাময় কয়েকশো নরকের কীটের সম্মিলিত যান্ত্রিক কণ্ঠধ্বনি। ভয়ে আতঙ্কে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো আমার। চোখ বন্ধ হয়ে যাওয়ার শেষ মুহূর্তে রূপার সেই বীভৎস চেহারাটা শেষবারের মতো দেখলাম আরও একবার। চোখ মেলে তাকাতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। মাথার কাছে মা বসে আছে, একপাশে বাবা, আর রূপা দাঁড়িয়ে আছে। রূপাকে দেখে আঁতকে উঠতেই মা কোনো রকমে শান্ত করলো আমাকে। তারপর বলল, খোকা, কি হয়েছে তোর? বাড়ি ফিরে দেখি রান্নাঘরের সব কিছু লণ্ডভণ্ড, পুরো ঘর জুড়ে মাছের আঁশ আর খাবারের উচ্ছিষ্ট ছড়ানো ছেটানো, আর তুই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছিস। কি হয়েছে খোকা? আমি মনে মনে গত রাতের সব কথা মনে করার চেষ্টা করে নিয়ে তারপর ধরা গলায় বললাম, মা, গত রাতে খাবিস এসেছিল। এই কথাটা শুনে বাবা, মা আর রূপা তিনজনেই আমার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা মা এরপর বেশ কয়েক মাস আমাকে চোখে চোখে রেখেছিল, আর বাবা তারপর আবার বারণ করেছিল ওই নাম যেন আমি আর জীবনে মুখে না আনি। না, বাবাকে সেদিন বাধা দেননি মা। আমার ছোট বয়সে এই ঘটনাটি আজকে আমি লিখে পাঠালাম। কেমন লাগলো তোমার জানিও। আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো? আমরা তো কতজনের সাথেই এভাবে জানা অজানা অনেক মজা করি, কিন্তু সেই মজা যখন সত্যিতে পরিণত হয় তখন আমাদের যে পরিমাণ আফসোস হয় সেটা বলে বোঝানোর মতো না। তোমাদের কাছেও কি এরকম কোনো ঘটনা আছে? তাহলে আর দেরি না করে চটপট লিখে পাঠিয়ে দাও আমাকে। ঘটনা পাঠানোর ইমেল এই ভিডিওর ডেসক্রিপশানেই পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও, আর প্রেতপুর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাও, যাতে আমরা আরও নতুন নতুন ঘটনা তোমাদের উপহার দিতে পারি। আমাদের আরও ঘটনা যদি শুনতে চাও তাহলে ভিডিওর বাম দিকের বক্সটিতে গিয়ে আরও ঘটনা শুনতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর প্রেতপুরের সঙ্গে থাকো। আজকের মতো বিদায়।